আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। আজকে আমরা আলোচনা করতে চাই এসএলই ইন প্রেগন্যান্সি। আমরা সবাই জানি যে এসএলই একটা অটোইমিউন কন্ডিশন, যেটা আসলে ফিমেল পেশেন্টে বেশি হয় এবং মোস্ট অফ দ্য টাইম আসলে দেখা যাচ্ছে যে খুব ইয়াং অবস্থাতে আসলে পেশেন্টের ডায়াগনোসিস হয়ে যায়। এখন যেহেতু ফিমেল অফ রিপ্রোডাক্টিভ এজ, সেই অবস্থাতেই ডিজিজটা আসলে ডায়াগনোসিস হতে পারে বা ডিজিজ কন্টিনিউড হতে পারে। সো এই জায়গাটাতে স্বাভাবিকভাবে প্রশ্ন চলে আসে প্রেগন্যান্সির সাথে এসএলইর কী সম্পর্ক, বা প্রেগন্যান্সিতে এসএলইর আউটকাম কী হয় বা কী কী কমপ্লিকেশনস হতে পারে। সো পার্টিকুলারলি এই ক্লাসে আমরা প্রেগন্যান্সির কমপ্লিকেশনগুলো নিয়ে আসলে আলোচনা করতে চাই যে একটা এসএলই পেশেন্টের প্রেগন্যান্সিতে কী কী ধরনের কমপ্লিকেশন হতে পারে। সো এখানে যে কমপ্লিকেশনটা হয় এটার মূল জায়গাটাই হলো আমাদের প্লাসেন্টা থেকে আসলে আমরা দেখি যে অ্যান্টিবডি ক্রস করতে পারে। প্লাসেন্টা দিয়ে দেখা যাচ্ছে ম্যাটারনাল যে ইমিউনোগ্লোবুলিন জি, এই অ্যান্টিবডিটা ক্রস করে ফিটাসে চলে যেতে পারে, ফিটাল সার্কুলেশনে যেতে পারে। এখানে কোন অ্যান্টিবডিটা ক্রস করে? একটা হচ্ছে অ্যান্টি রো আর একটা হচ্ছে অ্যান্টি লা। তাহলে অ্যান্টি রো অ্যান্টিবডি এবং অ্যান্টি লা অ্যান্টিবডি, এই দুইটা অ্যান্টিবডি প্লাসেন্টাকে ক্রস করে ফিটাল সার্কুলেশনে আসলে যাইতে পারে। তাহলে ম্যাটারনাল সার্কুলেশন যেখানে অ্যান্টি রো এবং অ্যান্টি লা উপস্থিত, বিশেষ করে অ্যান্টি রো যদি পজিটিভ হয় সেখানে আসলে এই কন্ডিশনটা ডেভেলপ করার রিস্ক বেড়ে যায়, কমপ্লিকেশনগুলো ডেভেলপ করার রিস্ক আসলে বেড়ে যায়। সো যদি এটা হয় যে কোনো একটা পেশেন্টের এখানে হচ্ছে কি অ্যান্টি রো বা অ্যান্টি লা যদি থাকে, সেটা আসলে ম্যাটারনাল প্লাসেন্টাকে ক্রস করতে পারে এবং ক্রস করে সেটা ফিটাল সার্কুলেশনে চলে যায়। এখন ফিটাল সার্কুলেশনে এই অ্যান্টি রো এবং অ্যান্টি লা এরা কী করবে? এরা যে ঘুরঘুর করতে থাকে, ঘুরঘুর করতে করতে এরা চলে যায় হলো হার্টে। যখন তারা আমাদের হার্টের এখানে যায়, আমাদের হার্টের এখানে যে কন্ডাকশন যে টিস্যুগুলো আছে, কন্ডাকশন রিলেটেড যে টিস্যুগুলো আছে, যে জাংশনাল টিস্যু আছে, স্পেসিফিকভাবে এভি নোড সেইখানে চলে যায় এবং সেইখানে গিয়ে ওইখানে ইনফ্লামেশন ক্রিয়েট করে। ওইটার জন্য ওইটার রেসপন্সে ইনফ্লামেশন হবে অ্যাকচুয়ালি। তো যখন সেখানে ইনফ্লামেশন হয়, ইনফ্লামেশনের রেসপন্সে আলটিমেটলি সেই জায়গাটাতে ফাইব্রোসিস হয়ে যায় বা অ্যাপোপ্টোসিসও হইতে পারে। বাট মোটা দাগে বেসিক কথা, সেখানে ইনফ্লামেশন হবে, সেখানে ফাইব্রোসিস হবে, সেখানে স্কারিং হবে। সো এখন এভি নোডের এইখানে যখন এই ফাইব্রোসিস হয় বা স্কারিং হয়, হোয়াট উইল হ্যাপেন? হার্ট ব্লক বা এভি ব্লক। সো বেসিক্যালি সেখানে তখন এভি ব্লক ডেভেলপ করে এবং এই এভি ব্লক যেহেতু এখানে আসলে ফাইব্রোসিস হয়ে গেছে, দিস ইজ ইররিভার্সিবল। তাহলে এটা কি হলো? দিস ইজ ইররিভার্সিবল এভি ব্লক। তাহলে এখন ইররিভার্সিবল এভি ব্লক বেসিক্যালি মোস্ট অফ দ্য টাইম আমরা আসলে থার্ড ডিগ্রি এভি ব্লকই আসলে দেখি। বাট কিছু কিছু জায়গায় ফার্স্ট ডিগ্রি সেকেন্ড ডিগ্রি এভি ব্লক হইতে পারে, যেটা ফার্দার প্রোগ্রেস করতে পারে। বাট মোস্ট অফ দ্য টাইম আসলে কমপ্লিট হার্ট ব্লকই আসলে আমরা দেখি। তাহলে এইটা হচ্ছে আমাদের এখানে সবচেয়ে বড় সমস্যা। নর্মালি এই ঘটনাটা ঘটে 12 সপ্তাহের পরে গিয়ে, বা মোস্ট অফ দ্য টাইম দেখা যায় 18 থেকে 24 সপ্তাহের মধ্যেই এই ব্যাপারটা ধরা পড়ে যায়। সো যখন একটা ফিটাস ইন্ট্রাইউটেরিয়ান লাইফে তার কমপ্লিট হার্ট ব্লক ডেভেলপ করে, তখন আমি কি দেখব? তখন আমি দেখব যে এইটার জন্য ইন্ট্রাইউটেরিয়ান লাইফেই ফিটাসের হার্ট ফেলিয়ার ডেভেলপ করতে পারে বা আদার কমপ্লিকেশন অ্যারাইজ করতে পারে। তাহলে এইটা একটা ইস্যু হচ্ছে। সেকেন্ডলি, আমরা আসলে এভাবেও বলতে পারি যে অনেক পেশেন্টের ক্ষেত্রেই নিওন্যাটাল লুপাস এরাইথ্রোম্যাটোসাস ডেভেলপ করতে পারে। কি হতে পারে? নিওন্যাটাল লুপাস এরাইথ্রোম্যাটোসাস, ম্যাটোসাস। সো এখানে পেশেন্টের একদিকে যেমন আমরা দেখছি যে কমপ্লিট হার্ট ব্লক হতে পারে বা কার্ডিয়াক হার্ট ব্লক হচ্ছে, এভি ব্লক হচ্ছে, কমপ্লিট হার্ট ব্লকই আসলে মোস্ট অফ দ্য টাইম হয়। এর পাশাপাশি কিছু কিছু জায়গায় আমরা দেখি যে পেশেন্টের লুপাস লাইক প্রেজেন্টেশন, স্কিন ইনভলভমেন্ট হচ্ছে। সো আমরা দেখি পেশেন্টের এখানে স্কিনের এইখানে র্যাশ হতে পারে, যদিও ব্যাপারটা ট্রানজিয়েন্টও হইতে পারে, আবার ফটো সেন্সিটিভিটি হইতে পারে। যদি বাচ্চা যদি পরে জন্মের পরে যদি এক্সপোজ টু সান, সেখানে ফটো সেন্সিটিভ র্যাশ ডেভেলপ করতে পারে। তাহলে স্কিন চেঞ্জেস, সহজ কথা, স্কিন র্যাশ আসলে ডেভেলপ করতে পারে। আবার কিছু সময়, অনেক সময় এটা ইমপ্রুভও করে যেতে পারে, প্লাস মাইনাস, বাট দিস থিং ক্যান হ্যাপেন। আর একটা ইস্যু, আর একটা কমপ্লিকেশন আমরা দেখি, পেশেন্টের সাইটোপেনিয়া হইতে পারে। সাইটোপেনিয়ার ব্যাপারটাও আসলে কাইন্ড অফ ট্রানজিয়েন্ট। এখানে পেশেন্টের অ্যানিমিয়া হইতে পারে, লিউকোপেনিয়া হইতে পারে, থ্রম্বোসাইটোপেনিয়া হইতে পারে, বা এগুলোর কম্বিনেশনও হইতে পারে। সো সাইটোপেনিয়া হইতে পারে। কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে লিভার বা হেপাটিক ইম্পেয়ারমেন্টও ডেভেলপ করতে পারে।
সো এইগুলো অ্যাজ এ হোল কমপ্লিকেশন হিসেবে থাকতে পারে, বাট এখানে সবচেয়ে সিরিয়াস কমপ্লিকেশন হচ্ছে কনজেনিটাল হার্ট ব্লক। আমরা ম্যাটার্নাল কেসের ক্ষেত্রে যে নিওনেটাল লুপাস এই জায়গাটাতে আসলেই কনজেনিটাল হার্ট ব্লক নেই সবচেয়ে বেশি ওরিড। কনজেনিটাল হার্ট ব্লক কখন ডেভেলপ করার রিস্ক সবচেয়ে বেশি? যদি ম্যাটার্নাল থেকে আমরা দেখি যে অ্যান্টিবডি পজিটিভ থাকে, এই পেশেন্টের ক্ষেত্রে ম্যাটার্নাল অ্যান্টিবডি যেখানে পজিটিভ, তাদের ক্ষেত্রে এই আমরা দেখি যে কনজেনিটাল হার্ট ব্লক বাচ্চার ক্ষেত্রে হওয়ার প্রবাবিলিটি সবচেয়ে বেশি। তাহলে এইটা হচ্ছে আমাদের এখানে কনসার্ন। তাহলে এখন যদি একটা বাচ্চার ক্ষেত্রে মানে একটা মায়ের ক্ষেত্রে অ্যান্টিবডি পজিটিভ থাকে, তাহলে এখানে নিওনেটাল লুপাস এরিথ্রোম্যাটোসাস হওয়ার রিস্ক বেশি, এবং সেইখানে আমরা আসলে দেখতে পাই যে বাচ্চার কনজেনিটাল হার্ট ব্লক ডেভেলপ করার রিস্ক আসলে এখানে খুব বেশি থাকে। এখন প্রশ্ন হচ্ছে, ঠিক আছে, একটা মা অ্যান্টিবডি পজিটিভ, একটা মায়ের ক্ষেত্রে আমরা দেখলাম অ্যান্টিবডি পজিটিভ, সো এখানে আমরা কি কিছু করতে পারি? এমন কি কোনো ইন্টারভেন করার সুযোগ আছে যেটা বাচ্চার জন্য একটু বেনিফিশিয়াল হইতে পারে? উত্তর হচ্ছে খুব বেশি কিছু যে আমরা করতে পারবো তা না, বাট মাকে আসলে ডেক্সামেথাসোন চাইলে দেওয়া যাইতে পারে। মাকে এখানে আমরা ডেক্সামেথাসোন চাইলে দিতে পারি, বাট খুব বেশি উপকার হবে কি না এই ব্যাপারটা একটু কাইন্ড অফ কন্ট্রোভার্সিয়াল, অতটা নাও হইতে পারে, বাট ডেক্সামেথাসোন ক্যান বি গিভেন হেয়ার। সো এইটা হচ্ছে সো এই হচ্ছে মোটামুটি এসএলই উইথ প্রেগনেন্সি বা এসএলই ইন প্রেগনেন্সি। নর্মালি এমআরসিপি পার্ট 1 ইভেন এফসিবিএস পার্ট 1 পরীক্ষাতেও এই জায়গা থেকে ফ্রিকুয়েন্টলি কোশ্চেন আসে। 1 নাম্বার, বাচ্চার কি কমপ্লিকেশন হয়? উত্তর হচ্ছে কমপ্লিট হার্ট ব্লক বা কনজেনিটাল হার্ট ব্লক, দুইভাবে বলা যেতে পারে। এবং এটা কখন ধরা পড়ে? ধরা পড়ে সাধারণত পেশেন্টের অ্যান্টিবডি ক্রস করে 12 সপ্তাহ পরে, এবং কন্ডিশন অ্যারাইজ করতে করতে 16, 18, 20 সপ্তাহের মধ্যেই মোটা দাগে এটা আসলে অ্যারাইজ করে যায়। সো আমরা আসলে এটাকে তাহলে কীভাবে ডিটেক্ট করতে পারি বা আমাদের কি করা উচিত মনিটরিংয়ের ক্ষেত্রে? সো এখানে মনিটরিংয়ের জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে ইকোকার্ডিওগ্রাফি। ইন্ট্রাইউটেরিনাল লাইফে বাচ্চার ইকো করা হয়, তাহলে আমরা ফিটাস ইকো করব, ফিটাস ইকোকার্ডিওগ্রাফি করব। ফিটাস ইকোকার্ডিওগ্রাফি করে সিরিয়াল মনিটরিং করতে হবে, এবং ইকোকার্ডিওগ্রাফি করলে সেখানে আসলে বোঝা যায়। তাহলে আমরা সিরিয়াল ইকোকার্ডিওগ্রাফি করব, নর্মালি আসলে 16 সপ্তাহ পর থেকেই চেষ্টা করা হয় এটা করার জন্য। তাহলে সিরিয়াল ইকোকার্ডিওগ্রাফি আমরা করতে পারি। এফসিপিএস পার্ট 1 এবং এমআরসি পার্ট 1 দুইটা পরীক্ষাতেই অ্যান্টিবডি অ্যাসোসিয়েশন থেকে ফ্রিকুয়েন্ট টাইমস কোশ্চেন আসছে। এফসিপিএস পার্ট 1 পরীক্ষাতেও কোশ্চেন আসছে, এমআরসি পার্ট 1 পরীক্ষাতেও মাল্টিপল টাইমস কোশ্চেন আসছে। সো এইটা একটা ইনফরমেশন যেটা কখনোই ভুল করা যাবে না, পরীক্ষাতে বারবার আসে। এবং আদার যে কমপ্লিকেশনগুলো, যে স্কিনে এখানে যে লুপাস লাইক সিমটমস আসতে পারে বা পেশেন্টের লিভার ইনভলভমেন্ট হইতে পারে, এগুলো আমরা জেনে, বা সাইটোপেনিয়া, বাট এগুলো আসলে ট্রানজিয়েন্ট, এগুলো নিয়ে খুব বেশি আলোচনা হয় না, বা সবচেয়ে বেশি আলোচনা আসলে এই কনজেনিটাল হার্ট ব্লক নিয়ে করা হয়। সো এই ছিল মোটা দাগে আলোচনা রিগার্ডিং এসএলই ইন প্রেগনেন্সি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।